রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা দ্বিতীয় সেমিস্টারে এক্সামিনেশন দেবে 2023-24 সেশনে, বিশেষত বাংলা বিষয় নিয়ে, তো তোমাদের জন্য আজকে এই ভিডিওতে কিন্তু বাংলা বিষয়ের উপরে সাজেশন দেওয়া হবে। তোমরা প্রত্যেকে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো অ্যান্ড অবশ্যই বলবো পেন অ্যান্ড পেপার নিয়ে বসবে, যা যা কোশ্চেনগুলো বলবো সেগুলোকে নোট করবে। অ্যান্ড তোমাদের পরীক্ষা ডেট আশা করি প্রত্যেকে তোমরা জেনে গেছো। তোমাদের যে ডেট সেটা কিন্তু 26 তারিখ থেকে শুরু হতে চলেছে, 26শে ডিসেম্বর। প্রত্যেকে কিন্তু এ কদিন কিন্তু একটু ভালোভাবে পড়াশোনা করো, যাতে খুব ভালোভাবে বিষয়গুলো রেডি রয়েছে। আমি তবু বলবো এই যে বিষয়গুলো দিচ্ছি, এখান থেকে যদি কোনো বিষয় তোমাদের ছাড়া পড়ে থাকে সেই বিষয়গুলোকে একটু ভালোভাবে পড়ো। অ্যান্ড বাকি যেগুলো পড়েছো সেগুলোকে কিন্তু বারবার রিভিশন দাও। নতুন বেশি কিছু পড়তে যেও না, যা পড়েছো সেগুলোর উপরেই রিভিশন করে আমি যে সাজেশন আজকে দিচ্ছি সেগুলোকে একটু ভালোভাবে রেডি করো, ঠিক আছে? তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটু বলে দিই। দেখো, আমি এই যে সাজেশনটা তোমাদের জন্য বানিয়েছি, ঠিক আছে, এটা পুরোটাই কিন্তু তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিগত বছরের বিভিন্ন কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে পরীক্ষাগুলো হয়েছে, তো সেগুলোর উপরেই ভিত্তি করেই কিন্তু এই সাজেশনটা বানানো। অ্যান্ড পুরোটাই কিন্তু আমার নিজস্ব একটা মতামত যে তোমাদের এই যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি এগুলো এবছরের জন্য খুবই হেল্পফুল হবে বলে কিন্তু আমার মনে হচ্ছে। এবার আমি আগেও বারবার বলেছি তোমাদের, আজও বলবো, সেটা হচ্ছে যে দেখো, সাজেশন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট নয়, ঠিক আছে? তোমাদের কিন্তু সিলেবাসটা কিন্তু রেডি থাকা খুবই প্রয়োজন। আমি এখানে যতই সাজেশন দিই, ঠিক আছে, আমি সাজেশন তোমাদের দিয়ে দেবো। এবার এমনও হতে পারে যে আমি যে সাজেশনগুলো দিচ্ছি তার মধ্য থেকে কোশ্চেন পড়ে গেল, কিন্তু তোমরা কোশ্চেনটা বুঝতে পারলে না, এমনটাও কিন্তু হতে পারে। এমন তো নয়, বাংলায় কিন্তু কোনোদিনও সাজেশন হুবহু হয় না যে আমি যেটা বলবো সেটাই তোমাদের কোশ্চেন আসবে, এমনটা কিন্তু কখনো হয় না, ঠিক আছে? বাংলাতে একই কোশ্চেন ভিন্নভাবে কিন্তু আসতে পারে। তো তার জন্য তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু সিলেবাসটা আগে কমপ্লিট করা খুব দরকার, ঠিক আছে? যারা কমপ্লিট করো নি, আমি তোমাদেরকে বলবো তোমাদের এখনও যেটুকু টাইম রয়েছে, তোমরা সেটুকু টাইমের মধ্যে কিন্তু যতটা সম্ভব হয় সিলেবাসটাকে কিন্তু একবার হলেও কিন্তু গো থ্রু করো একটু ভালোভাবে, যেন বিষয়গুলো লিখতে পারো কোনো কিছু আসলে, ঠিক আছে? দেন সাজেশনটা দেখো, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যারা সিলেবাস কমপ্লিট করে রেখেছো, বিশেষত যেমন আমাদের পেইড ব্যাচ, আমি 1 মাস আগেই তাদের প্রায় শেষ করে দিয়েছি। তো তোমাদেরকেও বলবো, তোমরাও যারা যারা যেখানে পড়েছো, আমার কাছেও যারা পড়েছো, তোমাদেরকে বলবো যেগুলো বিষয় দিয়েছি সেগুলোই করো। এখন নতুন কিছু করতে যেও না, নাহলে ভুলে যাবে ওই বিষয়গুলো আবার, ঠিক আছে? বারবার পড়ো বিষয়গুলোকে, পারলে লেখা প্র্যাকটিস করো। যেহেতু 2 ঘন্টা সময়, 2 ঘন্টার মধ্যে তোমার 4টা লিখতে হয়, তাও আবার ডেসক্রিপটিভ লেখা 4টা, কিন্তু যারা যাদের হাতের স্পিড রয়েছে তারা খুব ভালোভাবে লিখে দেবে, কোনো অসুবিধা নেই। যেমন আমারও খুব একটা অসুবিধা হয় না, কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু মানে একটু অসুবিধা হতে পারে, যাদের একটু বড় বড় হাতের লেখা, ঠিক আছে, বা খুব একটা শর্টে লিখতে পারে না বিষয়গুলোকে, তো তাদের ক্ষেত্রে সমস্যা হবে। তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করো এখন, ঠিক আছে? আর এই যে সাজেশন দিচ্ছি, এখান থেকে যে সব এগুলোই কমন আসবে এমনটা কিন্তু নয়, নাও কমন আসতে পারে। আমি তো কোশ্চেন বানাচ্ছি না, না, আমি যা বিষয়ে তোমাদের প্রিভিয়াস ইয়ারে দেখেছি, যেগুলো আমার মনে হয়েছে তার উপর ভিত্তি করে আমি সাজেশন রেখেছি। শুধু কিন্তু সাজেশনের উপরে ভরসা করে এক্সাম দিতে যেও না, আমার এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় তোমাদের বলা, ঠিক আছে? তোমাদেরকে আবারও বলছি, শুধু সাজেশনের উপরে কিন্তু ভিত্তি করে এক্সাম দিতে যাবে না। তোমরা অবশ্যই সিলেবাসটা আগে কভার করো, দেন এই সাজেশন ভিডিওটা দেখো, তোমাদের জন্য খুবই বেনিফিট হবে। ওকে, তো চলো আমি তোমাদের এক এক করে কোশ্চেনগুলো বলবো। অ্যান্ড আমাদের পেইড নোটস ব্যাচ যেটা রয়েছে সেটাতে চাইলে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। অনেকেই লাস্ট টাইমে দেখছি আমি অ্যাডমিশন নিচ্ছে, ঠিক আছে, অনেকেই নিচ্ছে। তোমরা যদি নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করবে, আমি তোমাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে, অনলি 9635087293। এটাতে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলে তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে, তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া হবে। 1299 সামথিং তোমাদের রয়েছে, ঠিক আছে, এই রুপিসটা রয়েছে। যারা যারা তোমরা এই ব্যাচটা নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করো। আমি বলবো এর মধ্যে নিয়ে নাও যারা নিতে চাও, ঠিক আছে? পরবর্তীতে কেউ নিতে যাও না, কারণ সিলেবাস কমপ্লিট করতে পারবে না, বেকার নিয়ে হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? যারা নিতে চাও, আর
আমাদের সাজেশন যেটা রয়েছে তোমাদের সাজেশন এখানে দিয়ে দিচ্ছি আমি। সাজেশন খুব একটা ডিফারেন্স আমি করি না যা বিষয়, কিন্তু ওখানে আরও ইলাবোরেট করে অনেক কিছু বিষয় বলা হয়েছে ওই সাজেশন ভিডিওতে, পেড নোটস ব্যাচে, তোমরা চাইলে নিতে পারো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। তো দেখো তোমাদের কোর্স 1 বা 2.1 থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য সেগুলো আমি কিন্তু এখানে তোমাদের নোট করে দিয়েছি। ঠিক আছে, সেম সাজেশন কিন্তু পেড নোটস ব্যাচেও রয়েছে, বাট সেখানে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে কিন্তু বিষয়গুলো সাজানো রয়েছে, জাস্ট এটুকুই ফারাক, কিন্তু সাজেশন একই। ওকে, দেখো প্রথম যে কোশ্চেন তোমাদের রয়েছে, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী বর্গীকরণ করো। ঠিক আছে, বিভিন্ন ভাগ রয়েছে উচ্চারণ স্থান অনুযায়ী, তো এই কোশ্চেনটা কিন্তু ভালোভাবে একটু রেডি করে দাও। দ্বিতীয়ত, বাংলা মানে মধ্য বাংলা ভাষার কালসীমা মানে সময়সীমা, কোন সময়টাকে বলা হচ্ছে। নিদর্শন মানে বিভিন্ন ধরনের যে সেই সময় সাহিত্য রচনা হয়েছে সেগুলোর নিদর্শন, এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করো। এটা তোমাদের করতে হবে। এটা কি বললাম, মধ্য। এখানে আরেকটা বিষয় আমি তোমাদের বলে দিচ্ছি যেটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আধুনিক। ঠিক আছে, আধুনিক বাংলা ভাষা, এটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু রেডি করবে। এরও একইভাবে কালসীমা, নিদর্শন এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু করবে। আধুনিক বাংলা ভাষার কালসীমা, নিদর্শন এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করো। তো এই দুটো করবে, আশা করি কমন পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে উপভাষা কি। উপভাষা বিভিন্ন রয়েছে, তো জানো বাংলায় টোটাল 5টা উপভাষা রয়েছে। তো সেই উপভাষাগুলোর নাম কি কি তোমাদের আসতে পারে ভেঙে ভেঙে, যে উপভাষা কি সেখানে 1 নম্বর থাকলো, 2 নম্বর উপভাষা কয় প্রকার এবং কি কি, সেখানে সেই নামগুলো লিখতে হবে তোমাদের। এবার তোমাদের উল্লেখ করে দিতে পারে যে রাঢ়ী এবং বঙ্গালী এই দুটো উপভাষার যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করো, অ্যান্ড ভৌগোলিক বিস্তার কোথায় কোথায় কোনটা রয়েছে। ঠিক আছে, সেই বিষয়গুলো কিন্তু আসতে পারে। তো সেগুলো কিন্তু তোমাদের রেডি করতে হবে, অর্থাৎ 5টাই কিন্তু তোমাদের পড়া প্রয়োজন। কেন 5টা প্রয়োজন? এই যে বললাম আমি, তোমাদের উল্লেখ করে দিতে পারে। এবার আমি রাঢ়ী বঙ্গালী বললাম, সেখানে কামরূপীটা দিয়ে দিতে পারে, তোমাদের কামরূপী উল্লেখ করে দিতে পারে। তাহলে কামরূপী আর বঙ্গালীর মধ্যে তো এক হবে না, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো ভিন্ন ভিন্ন রয়েছে। তো সেগুলো কিন্তু তোমাদের একটু করতে হবে। ওকে, তো এগুলো কিন্তু করবে এখান থেকে। নেক্সট, সমাজ বিজ্ঞান কি। উদাহরণসহ সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো আলোচনা করো। এটাও খুব ভালোভাবে রেডি করবে তোমরা। বর্ণনামূলক ভাষা বিজ্ঞান কি, এটা অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু করে রাখবে। নেক্সট হচ্ছে বাংলা ভাষা বানানো সমস্যার বিভিন্ন দিকগুলি সংক্ষেপে আলোচনা করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, তো এই বিষয়গুলো টোটাল এখানে আমি 6টা আর এই একটা নিয়ে 7টা কোশ্চেন বললাম। টোটাল তোমাদের 4টা করতে হবে, তো সেখানে আমি 7টা বললাম, কারণ 4 দুগুণে 8টা কোশ্চেন তোমাদের থাকবে। অবশ্যই কিন্তু ভালোভাবে এগুলো রেডি করবে 2.1 থেকে। নেক্সট কোর্সে যাচ্ছি। নেক্সট কোর্স কিন্তু ভাইটাল একটা কোর্স। ঠিক আছে, এখানে তোমাদের আই থিঙ্ক তোমরা যদি দেখো এই পার্টটা থেকে একটা পার্টে আই থিঙ্ক 15 থেকে 18 কি 20 এরকম তোমাদের কবিতা কিন্তু রয়েছে। আর এক্সাক্টটা মনে পড়ছে না, 20-এর কাছাকাছি বা তারও একটু কম হতে পারে, এরকম কিন্তু কবিতা সংখ্যা রয়েছে প্রথম পার্টটা থেকে তোমাদের। দ্বিতীয় পার্ট থেকে আই থিঙ্ক 12 কি 15টা এরকম একটা কবিতা সংখ্যা রয়েছে। আর এখানে স্পেসিফিকভাবে কিন্তু কোনো কোশ্চেন কিন্তু রাখেনি, দেখতে পাচ্ছ এখানে কোনো কোশ্চেন কিন্তু নেই, জাস্ট কবিতাগুলো লিখেছে। কেন লিখেছে? কারণ যে কোনোভাবে কিন্তু কোশ্চেন এখানে করতে পারে। কিছু কিছু বিষয় রয়েছে বাংলার, যেমন হচ্ছে গল্প, ছোট গল্প, তারপর হচ্ছে যেমন কবিতা। ঠিক আছে, তারপরে যদি বলি এই দুটো বেশি করে, এই দুটো থেকে না খুব একটা কোশ্চেন না এক্স্যাক্টলি করা খুব মুশকিল হয়ে যায়। উপন্যাস বা প্রবন্ধ সেগুলোর ক্ষেত্রে করাটা অতটা চাপের হয় না, কারণ সেগুলোতে একটা নির্দিষ্ট জায়গা থেকে কিন্তু কোশ্চেন করা হয়। তো এগুলো থেকে না বিভিন্নভাবে কোশ্চেনগুলো করা হতে পারে। হয়তো আমি তোমাদের একটা কোশ্চেন বলে দেবো, সেই কোশ্চেনটা নাও আসতে পারে। তোমাদের কাজ হবে খুব ভালোভাবে বিষয়বস্তুগুলো রেডি করা এগুলো। ঠিক আছে, ব্যাচে যারা রয়েছে তাদেরকেও বলেছি এই বিষয়গুলো খুব ভালোভাবে বিষয়বস্তুগুলো রেডি করবে। এমনভাবে রেডি করবে যে কোনো কোশ্চেন দিলে সেই বিষয়বস্তুটার উপরে ভিত্তি করে যেন কোশ্চেনটাকে তোমরা নিজেদের মতো করে এলাবোরেট করে লিখতে পারো। ঠিক আছে, এইভাবে কিন্তু বিষয়টাকে রেডি করবে। তোমরা যথেষ্ট জানো, যেহেতু তোমরা এমএতে পড়ছো, তো তোমাদের এই জ্ঞানটুকু রয়েছে যে কীভাবে লিখতে হবে। বিষয়টা জানা থাকলে তোমরা পারবে, এই ভরসাটা আমার রয়েছে তোমাদের উপর। তো এই বিষয়টা কিন্তু তোমাদের
করতে হবে এখান থেকে। তো কী কবিতাগুলো রাখবে তার মধ্যে দেখো, তোমাদের এখানে যে কবিতাগুলো তোমরা করবে আমি খুব বেশি তোমাদের দিই না, আশা করি তোমাদের এর মধ্যে থেকেই পেয়ে যাবে তোমরা। এখানে তোমাদের দুটো করতে হবে এই পার্টটা থেকে, অ্যান্ড এই পার্টটা থেকে দুটো। তো এখান থেকে মনে থাকবে না, ক্রেসিডা, ঘোষওয়ার, অবনী বাড়ি আছো, হঠাৎ শূন্যের দিকে, এক অসুখে দুজন অন্ত। ঠিক আছে, এই ছটা কিন্তু করবে মাস্ট। বাকি যারা অন্যান্যগুলো পড়ছো খুবই ভালো, ঠিক আছে, খুবই ভালো, কিন্তু আমি যেগুলো বলছি এগুলো আমি বলছি যে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এগুলো করবেই আর কি, এগুলো ছাড়বে না। কিন্তু বাকি যেগুলো করছো সেগুলোও কিন্তু তোমরা চালিয়ে যাবে। নেক্সট হচ্ছে অবসরের গান, ক্যাম্পিং, পাখিরা, রাত্রি, সুচেতনা, তিমির হননের গান। তো এই বিষয়গুলো কিন্তু এই 2.2 পার্ট থেকে বা দ্বিতীয় কোর্স থেকে তোমরা করবে। নেক্সট আসছি 2.3 পার্ট থেকে। ঠিক আছে, এখান থেকে কী গুরুত্বপূর্ণ দেখো, এখান থেকে আমি কোশ্চেন করে দিয়েছি, যেগুলো থেকে কোশ্চেন দেওয়া দরকার বা দেওয়া প্রয়োজন সেগুলো থেকে কোশ্চেন দিয়েছি আমি। 2.3 থেকে আমি 4টা কোশ্চেনই তোমাদের লিখেছি, আমার মনে হয়েছে যেগুলো ইম্পর্ট্যান্ট। আমি আবারও বলছি যে এগুলো আমি 4টা দিয়েছি, 4টাই থাকবে বা এগুলোই থাকবে তা কিন্তু নয়, তোমাদের বাকি আরও এক্সট্রা বিষয় পড়তে হবে। আমার মনে হচ্ছে যেগুলো ইম্পর্ট্যান্ট বলে আমি কিন্তু এগুলো রেখেছি তোমার জন্য। রবীন্দ্র জীবনে আত্মীয় পরিজন, বৃত্ত রাজকতন্ত্রের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, এই কোশ্চেনটা করবে। এবার এই আত্মীয় পরিজন এর মধ্যে কিন্তু তোমার পিতা চলে আসবে, তার বড় দাদাও চলে আসবে, ছোট ভাইয়ের সম্পর্ক চলে আসবে। ঠিক আছে, তাহলে পিতার সঙ্গে যদি সম্পর্ক বলা হয় তাহলে সেক্ষেত্রে এর আলাদাভাবে তো কোনো নোটস পড়বে না। আমি যেমন একটা নোটস দিয়েছি তাদেরকে, একটাই নোটস দিয়েছি পেইড নোটস ব্যাচে, সেখানে কিন্তু সব কিছু বিষয় রয়েছে। সেখানে যদি পিতা আসে সেটাও লিখতে পারবে, ইভেন যদি দাদা আসে সেটাও লিখতে পারবে, তার বৌদি যদি সম্পর্ক সেই বিষয়টাও কিন্তু লিখতে পারবে, মানে কেমন সম্পর্ক ছিল তাদের মধ্যে সেই বিষয়গুলো কিন্তু এখানে বিভিন্নভাবে তোমাদের আসতে পারে কোশ্চেনটা, কিন্তু একটা কোশ্চেনে কিন্তু পুরো বিষয়টা হয়ে গেল। ঠিক আছে, দ্বিতীয়ত কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা আলোচনা করো। এছাড়া যেমন সমাজ ভাবনামূলক এই যে কমলাকান্তের দপ্তর এই যে প্রবন্ধটা রয়েছে, এটা সমাজ ভাবনা কতখানি রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করো, সেটাও কিন্তু আসতে পারে। এখান থেকে দুটো বিষয় একটু ভালোভাবে করবে, বিড়াল এবং হচ্ছে মনুষ্যবল। মাথায় থাকবে বিড়াল এবং মনুষ্যবল, এই যে দুটো বিষয় সেখানে রয়েছে কমলাকান্ত দপ্তরের, সেই দুটো যে মানে বিষয় রয়েছে সেই দুটো বিষয় কিন্তু একটু ভালোভাবে পড়বে, কারণ বিড়াল থেকে অ্যান্ড মনুষ্যবল থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে আরও দুটো তোমাদের বলে দিলাম এখান থেকে কমলাকান্ত দপ্তর থেকে। রবীন্দ্রনাথকে আধুনিক কবি বলা হয় কতখানি সঙ্গত, এটা কিন্তু খুব ভালোভাবে করবে। লাস্ট এখান থেকে করবে অশিক্ষিতা ও দরিদ্রা নারী প্রবন্ধে কৃষ্ণ ভামিনী দাস এর যে মানে প্রবন্ধে কৃষ্ণ ভামিনী দাস এইভাবে তোমরা কিন্তু এই বিষয়টাকে রেডি করবে, এটা একটা তোমাদের কোশ্চেনই। ঠিক আছে, অশিক্ষিতা ও দরিদ্র নারী প্রবন্ধে কৃষ্ণ ভামিনী দাস আলোচনা করো, এইভাবে কিন্তু কোশ্চেনটা তোমাদের আসবে। ঠিক আছে, নেক্সট 2.4 বা চতুর্থ কোর্স তোমাদের দ্বিতীয় সেমিস্টারে। তো রূপক এবং সাংকেতিক নাটক হিসেবে রক্তকরবী নাটক এর আলোচনা করো। এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় এখানে করে রাখবে যে সংলাপ, ঠিক আছে, সংলাপ রচনায় রক্তকরবী নাটকের যে মানে সার্থকতা সেটা বিচার করো। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু করবে এখানে। তিনের তলোয়ার নাটকের বীর কৃষ্ণ দা চরিত্রটি বিশ্লেষণ করো, এটা খুব ভালোভাবে করবে। তপস্বী ও তরঙ্গিনী নাটকটি কাম এবং প্রেমের দ্বন্দ্ব। ঠিক আছে, আমি মূল পয়েন্টটা জাস্ট রেখেছি, আমি পুরো কোশ্চেনটা লিখিনি এখানে, তোমাদের মূল পয়েন্ট এটাও কিন্তু খুব ভালোভাবে করবে। নেক্সট অ্যান্ড সর্বশেষ 2.4 থেকে অ্যাবসার্ট নাটক হিসেবে ইন্দ্রজিৎ যে নাটক এবং ইন্দ্রজিৎ তার যথার্থতা বিচার করো। এছাড়াও তোমরা নামকরণটা কিন্তু করে রাখবে ইন্দ্রজিতের এবং ইন্দ্রজিতের। ঠিক আছে, তো এই টোটাল এই কোশ্চেনগুলো করবে তোমরা এখান থেকে। নেক্সট অ্যান্ড সর্বশেষ তোমাদের যে কোর্স সেটা হচ্ছে 2.5 কোর্স, যেখানে তোমাদের কবিতা, গল্প, নাটক, ছোট গল্প এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। তো এখানে আমি প্রথমে কিছু বিষয় বলে দিই তোমাদের, এই যেমন ছোট গল্প কি, তারপরে হচ্ছে কবিতা কি, নাটক মানে কি, এদের উদ্ভব, ছোট গল্পের উদ্ভব, নাটকের উদ্ভব, তারপরে এই যে ছোট গল্পের একটা সময়
দেখবে যে আধুনিক পরবর্তী সময় সেই সময়টাতে কিন্তু মানে দ্বিতীয় পর্যায়ে বলতে পারি আমরা আধুনিক বাংলা আধুনিক যুগের যে দ্বিতীয় পর্যায়ে সেই সময় কিন্তু ছোট গল্পের একটা বিশাল জনপ্রিয়তা পায় রবীন্দ্রনাথের সেই সময়টাতে একটা মানে কি বলবো জনপ্রিয়তা তুঙ্গে সেই সময়টাতে। তার পূর্বে যদি আমরা দেখি সেই সময়টাতে উপন্যাস অ্যান্ড বিভিন্ন ধরনের যে প্রবন্ধ সেগুলো মূলত রচনা হতো বঙ্কিমচন্দ্র ওই সময়টাতে। কিন্তু যখনই রবীন্দ্রনাথ সেই সময়টাতে কিন্তু আমরা যদি দেখি একদিকে তিনি যেমন প্রবন্ধ সেই সমস্ত বিষয়গুলো রচনা করেছেন, কিন্তু এই দ্বিতীয় পর্যায়টাতে যদি দেখা যায় সেই সময় কিন্তু ছোট গল্পের একটা জনপ্রিয়তা কিন্তু খুব বেশি ছিল। তো সেখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসতেই পারে সেই জনপ্রিয়তাটা নিয়ে, মানে কিভাবে সেই বিষয়টা হলো, ঠিক আছে? তো এই বেসিক বিষয়গুলো করে রাখবে, নাটকের যে বিষয়বস্তু, তারপরে তার উদ্ভব, ছোট গল্পের এই যে জনপ্রিয়তা দ্বিতীয় পর্যায়ে আধুনিকের সেটা, এগুলো কিন্তু নিজেরা নিজেদের মতো করে কিন্তু ভালোভাবে এই বিষয়গুলো করবে, প্রত্যেকটা এগুলো করবে। এগুলো কিন্তু সাজেশনে আমি রাখিনি, কারণ এগুলো কিন্তু তোমাদের বেসিক বিষয়, এগুলো কিন্তু করতে হয়। কিছু কিছু বিষয় আছে যেগুলো কিন্তু তোমাদের সবসময় করতে হবে বাংলা বিষয় পড়লে, ঠিক আছে? তার মধ্যে কিন্তু এগুলো পড়ো, ঠিক আছে? তো এখান থেকে দেখো কি কম মানে ইম্পর্টেন্ট কোশ্চেন আমি যেগুলো রেখেছি তোমাদের জন্য। মধ্যযুগের বাংলা কবিতা থেকে শাক্ত পদাবলী পর্যন্ত বাংলা কবিতার পরিচয়, ঠিক আছে? বা বলতে পারো প্রাচীন যুগ থেকে এই যে মানে প্রাচীন বা চর্যাবত থেকে, কোশ্চেনটা তোমাদের এইভাবে হতে পারে যে চর্যাবত থেকে শাক্ত পদাবলী পর্যন্ত যে বাংলা কবিতার বিস্তার সেটা নিয়ে আলোচনা করো। কারণ আমরা যদি দেখি বাংলা সাহিত্যটার মূলত হচ্ছে প্রাচীন অ্যান্ড মধ্যযুগটা কিন্তু পদ্য নির্ভর, ঠিক আছে? বা কবিতা নির্ভর বলতে পারি আমরা। চর্যাপদ সেগুলো কিন্তু পদ্য আকারে রচিত, ঠিক আছে? পদ্য আকারে রচিত। তারপরে চর্যাপদের পরে শ্রীকৃষ্ণ কীর্তন, এভাবে যে আসছে বিভিন্ন মঙ্গল কাব্যগুলো তোমাদের, মনসা মঙ্গল থেকে চণ্ডী মঙ্গল, বিভিন্ন যে মঙ্গল কাব্যগুলো, ঠিক আছে? এবং এই যে শাক্ত পদাবলী, তারপরে আরও বিভিন্ন যেগুলো রয়েছে শিবায়ন থেকে শুরু করে বিভিন্ন মঙ্গল কাব্য, সমস্ত কিছু কিন্তু পদ্য আকারে বা কবিতা আকারে কিন্তু রচিত। তো এই যে টোটাল বিস্তারটা তোমাদের কিন্তু এখানে লিখতে হবে। মানে আমরা যদি বাংলা মানে দেখি সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে এই মোটামুটি ধরে নাও এই চর্যাপদ থেকে শাক্ত পদাবলী বলতে 800 বা 1000 বেশি, অনেকে 1000 বেশি বলছে, 800 কি 1000 এই সময়টাতে খ্রিস্টাব্দ এই সময়টা থেকে কিন্তু মানে ধরা হয়, ঠিক আছে? তো এই সময় থেকে কিন্তু বিষয়টা কিন্তু তোমাদের চলতে থাকে। এবং শেষ তোমাদের শাক্ত পদাবলী, এক্স্যাক্ট আমার সময়টা এখন মনে পড়ছে না, সেই সময়টাতে কিন্তু তোমাদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু বিশেষ করে দেখা যায়। তো এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এই সময়টাতে। নেক্সট হচ্ছে নাট্য সংলাপ সম্পর্কে ভারতীয় আলংকারিকদের মতামত আলোচনা করো, এটা করবে। তৃতীয়ত করবে যথাস্থিতবাদ কি, কোন সময় এর উদ্ভব, যথাস্থিতবাদ সাহিত্য বিচারের যে প্রতিপাদ্য বিষয় সেটা নিয়ে আলোচনা করো। পঞ্চতন্ত্র এবং রূপকথার সঙ্গে ছোট গল্পের সম্পর্ক কী, এবং দেখো একটা বিষয় আমি লিখেও দিয়েছি এখানে, 19 শতকে ছোট গল্পের উদ্ভবের কারণ কি। 19 শতকে, এবং যেটা বললাম যে জনপ্রিয়তা বিংশ শতকে, সেই বিষয়টাও কিন্তু তোমাদের এখানে করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, এগুলো তোমাদের সাজেশনে আমি রেখেছিলাম অ্যান্ড কিছু বিষয় আমি তোমাদের বললাম, যেগুলো বিষয় যতটা বলা দরকার তোমাদের এই ভিডিওতে। তো প্রত্যেককে ধন্যবাদ।